২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতির অভিযোগে আটক হয়েছিলেন তারেক রহমান। এরপর ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের সেপ্টেম্বরে মুক্তি পেয়ে সপরিবারে লন্ডনে চলে গিয়েছিলেন তিনি। এর প্রায় ১৭ বছর পর ভিন্ন রূপে হাজির হয়েছেন তারেক রহমান। সেই ভিন্ন রূপ থেকে এখন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। দীর্ঘ সময় ধরে পর্দার আড়ালে থেকে দলকে সুসংগঠিত করলেও এবারই প্রথম তিনি সরাসরি নির্বাচনী ময়দানে দাঁড়িয়ে নেতৃত্ব দিলেন। কিন্তু অতীতের সমালোচনা ও বিতর্ককে ছাপিয়ে তিনি কিভাবে চলে আসলেন ক্ষমতার শীর্ষে, সেটা নিয়ে কৌতূহলের শেষ নেই। ২০০২ সালে তারেক রহমানকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মনোনীত করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। পরে ২০০৯ সালে দলের পঞ্চম জাতীয় সম্মেলনে তিনি সিনিয়র ভাইস চেয়ারম্যান মনোনীত হয়েছিলেন। বিশ্লেষকরা বলছেন, দলের চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের বিএনপির নেতৃত্বে আসাটা ছিল অনিবার্য। দলের রাজনীতিতে তারেক রহমানের প্রভাব শুরু হয় ২০০১ সালের সংসদ নির্বাচনের মাধ্যমে। ওই নির্বাচনে বিএনপি ৪ দলীয় জোট ২/৩ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। বিএনপির শাসনামলে হাওয়া ভবন এবং সেটিকে কেন্দ্র করে তারেক রহমান এবং তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পরবর্তীতে ব্যাপক আলোচনা তৈরি করে। যদিও তিনি ও তার দল বিএনপি সবসময় এসব অভিযোগকে প্রত্যাখ্যান করে এগুলোকে তাদের রাজনৈতিক প্রতিপক্ষের অপপ্রচার বলে দাবি করেছেন। অন্তর্বর্তী সরকারের সময় তার বিরুদ্ধে সকল মামলা খালাস বা অব্যাহতি দেওয়া হয়। বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেছেন, তারেক রহমান চরম প্রতিকূলতার মধ্যেও দলকে সুসংহত রাখতে পেরেছেন এবং এত সবকিছুর পর দলের নেতা হিসেবে তারেক রহমানের দেশে ফিরে আসাটা অনেকটা ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর মতো বলে মনে করেন তিনি। এক সময়ের প্রধানমন্ত্রী পুত্র থেকে আজ তিনি নিজ যোগ্যতায় দল ও দেশের রাজনীতির কেন্দ্রীয় চরিত্রতে রূপান্তরিত হয়েছেন। তার এই প্রথম নির্বাচনে অংশগ্রহণ কেবল একটি ভোট যুদ্ধ নয়, বরং রাজনৈতিক প্রজ্ঞা ও নেতৃত্বের একটি বড় পরীক্ষা, যা বিএনপির ভবিষ্যৎ এবং বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে। নাওয়ার সালসাবিল দুরদানা, সময়ের আলো।